নমস্কার। সান্দ্রতার শেষ ক্লাসটাকে শুরু করছি। এর আগের ক্লাসে আমরা দেখেছি সান্দ্রতার সামান্য কিছু প্রাইমারি বৈশিষ্ট্য, সান্দ্রতাঙ্কের কনসেপ্ট এবং গতিবেগ পরিলেখ সম্পর্কে প্রিলিমিনারি কিছু আইডিয়া। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা মেনলি হচ্ছে কোনো সান্দ্র মাধ্যম, অর্থাৎ কোনো সান্দ্র প্রবাহীর ভিতর দিয়ে যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে সেক্ষেত্রে তার গতিবেগের কি পরিবর্তন হয় বা গতিবেগটা আদৌ আস্তে আস্তে বাড়তে থাকে না কমতে থাকে না কি হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। তো বেশ শুরু করা যাক। প্রান্তীয় বেগ, এখানে একটা কথা বলে রাখা ভালো, প্রান্তীয় বেগের সাথে সাথে অনেক ছেলেরা আবার ওই সংকট বেগ বা সন্ধিবেগ যে কিন্তু মিলিয়ে ফেলে। সন্ধিবেগ ব্যাপারটা কি? সন্ধিবেগ ব্যাপারটা আগের ক্লাসে অলরেডি আলোচনা করা হয়েছে, তবু একবার এখানে জাস্ট উল্লেখ করে দিই। সন্ধিবেগ হচ্ছে সেই বেগটা যে বেগের মানের বেশি বেগে যদি কোনো তরল প্রবাহিত হয়ে থাকে তাহলে সেই প্রবাহটাকে আমরা অশান্ত বেগ বা বিক্ষুব্ধ বেগ হিসেবে ধরবো, কিন্তু যে বেগের থেকে কম মানে যদি কোনো তরল প্রবাহিত হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ধারারেখ বা শান্ত প্রবাহ হিসেবে কনসেপ্ট করা হবে। সেটাকে একটা জাংশন ভেলোসিটি বলা যেতে পারে, মানে দুটো বৈশিষ্ট্যকে একটা জায়গায় কানেক্ট করছে, সেটা হচ্ছে সন্ধিবেগ। আর প্রান্তীয় বেগ বা শেষ বেগ এটা একবারে সর্বোচ্চ এই বেগটা পেতে পারে। এখানে আমরা একটা বদ্ধ আবদ্ধ স্থির সান্দ্র প্রবাহী কল্পনা করছি। এই পথটার মধ্যে এই অংশটাতে একটা স্থির সান্দ্র প্রবাহী আছে, যেটা মধ্য দিয়ে কোনো একটা বস্তুকে আমরা গতিশীল অবস্থায় দেখব। এই বস্তুটা এই সান্দ্র প্রবাহীর ভিতর দিয়ে উপর থেকে নিচের দিকে পড়ছে। বস্তুটার উপর কতগুলো বল ক্রিয়াশীল থাকবে দেখা যাক। প্রথমে যে বলটা ক্রিয়াশীল থাকবে সেটা হচ্ছে বস্তুর ওজন। বস্তুর ভরের মান যদি আমরা জানি তাকে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবো ওজন। শেষে কি থাকবে? তারপরে কি থাকবে? তারপরে থাকবে বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা বল বা এফবি। প্লবতা বল হচ্ছে বস্তুর সম আয়তনের যেটা তরল, এই তরলে যদি আমার ঘনত্বটা জানা থাকে, এই তরলের যদি ঘনত্ব জানা থাকে আমার, এই বস্তুর যদি আয়তন আমার জানা থাকে, তাহলে এই সম আয়তন যে তরলের যেটা ওজন, সেই ওজনটা থাকবে বস্তুর প্লবতা বল হিসেবে, এবং সেটা অবভিয়াসলি নিচের দিকে নয়, সেটা ওপরের দিকে কাজ করবে। ভি ইন্টু রো ইন্টু জি, সেটা কিন্তু ওপরের দিকে কাজ করবে। আর 3 নম্বরে কি, যেহেতু তরলটা হচ্ছে সান্দ্র, বস্তুটার পতনের সময় বস্তুটা ঠিক একেবারে তলের গায়ে যে তরলটা লেগে থাকবে সেই তরলটা বস্তুর সাথেই গতিশীল হবে, কিন্তু এই তল থেকে ক্রমশ যখন দূরের দিকে যাব সেই তলগুলো কিন্তু প্রবাহী, সেই তলগুলো কিন্তু গতিশীল থাকবে না। ফলে সেখানে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হবে। আপেক্ষিক গতি সৃষ্টি হওয়া মানে সেখানে ঘর্ষণ বল এসে যাবে। ঘর্ষণ বল মানে এক্ষেত্রে কিন্তু সান্দ্র বল এসে যাবে। এক্ষেত্রে সান্দ্র বল পুরোপুরি ঘর্ষণ বলের মতো একটা ডিরেকশন পাবে, সেটা উপরের দিকে থাকবে। সান্দ্রতা জনিত বল, সেটাকে আমি এফভি বলছি। এফভির মানটাও কিন্তু উপরের দিকে থাকবে। এই এফভির মানটা যে কত হয় সেই ক্যালকুলেশনটা কিন্তু ক্লাস 9-এ নেই। এখন এক্ষেত্রে লাগবে বলে আমি পুরোপুরি সে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। সে ভ্যালুটা হবে হচ্ছে 6 পাই ইটা আর ভি। ব্যাপারটা কি? প্রথম কথা, 6 পাই ব্যাপারটা বুঝতেই পারছো। ইটাটা আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে এই প্রবাহীর সান্দ্রতাঙ্ক, আর হচ্ছে এই যে বস্তুটা নামছে এই বস্তুটা হচ্ছে ব্যাসার্ধ আর। আর ভি হচ্ছে বস্তুটার নামার সময় তার যে সর্বোচ্চ যে বেগটা অ্যারাইজ করবে বা প্রান্তীয় বেগ যেটা অ্যারাইজ করবে সেটা হচ্ছে তার প্রান্তীয় বেগ। এখন প্রান্তীয় বেগ কেন অ্যারাইজ করবে? প্রথমে আমি
সান্দ্রতাজনিত বলের কথাটা সরিয়ে রাখছি, ওজন এবং প্লবতাজনিত বলের কথা হচ্ছে। এটা যদি বস্তুটার অবস্থান হয় তাহলে তার নিচের দিকে ক্রিয়াশীল রয়েছে বস্তুটার ওজন, উপরের দিকে ক্রিয়াশীল রয়েছে প্লবতাজনিত বল। ডেফিনেটলি এই বলের মানটা বেশি এফবি থেকে, তাহলে ডব্লু মাইনাস এফবি মানের একটা কার্যকর নিম্নাভিমুখী বল কিন্তু থাকবে। বল যেহেতু আছে তাহলে তার মধ্যে একটা ত্বরণ থাকবে। ত্বরণ থাকা মানেই তার বেগের মানটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। এখন বেগ থাকার জন্য এই বস্তুর পার্শ্ববর্তী তলের সাথে এর একটা ঘর্ষণ বল বা সান্দ্রতাজনিত বল থাকবে। সান্দ্রতাজনিত বলটাকে ধরে নিয়েছি উপরের দিকে ক্রিয়াশীল থাকে। বেগ যত বাড়বে তত আমার সান্দ্রতাজনিত যে বলটা বা বাধা বলটা সেটা কিন্তু বাড়তে বাড়তে থাকবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, বস্তুর ওপর থেকে নিচের দিকে নামতে চাইছে বেশি বেশি গতিবেগে। বেশি বেশি গতিবেগ থাকার জন্য তার উপর ঊর্ধ্বমুখী সান্দ্রতাজনিত বলটা বেশি বেশি হয়ে যাচ্ছে। ফলে একটা সময় হবে কি, নিম্নাভিমুখী মোট কার্যকর বল অর্থাৎ যে ডব্লিউ মাইনাস এফভি, এটা কিন্তু তার পুরোপুরি সান্দ্রতাজনিত বলের সাথে সমান হয়ে যাবে। যত নিচের দিকে আসতে চাইবে তত তার বেগটা বাড়বে। প্রথমে কিন্তু সান্দ্রতাজনিত বলের মানটা কিন্তু কম থাকবে, কিন্তু বেগের মান বাড়ার সাথে সাথে এই মানটা চেঞ্জ করবে না, কারণ এই মানের কোথাও কিন্তু বেগ ইনকর্পোরেট নেই। কিন্তু সান্দ্রতাজনিত বলের মধ্যে কিন্তু বেগ ইনকর্পোরেট আছে। বেগের মান বাড়া মানেই সান্দ্রতাজনিত বলের মানটা বেড়ে যাবে এবং একটা সময় হবে কি সান্দ্রতাজনিত বলের মান এর সাথে কিন্তু ম্যাচ করে যাবে। তখন বস্তুটার উপর মোট কার্যকর বল কিচ্ছু থাকবে না। এখন মোট কার্যকর বল যদি 0 হয়ে যায় তাহলে ত্বরণও 0। এটা আমরা নিউটন সূত্র থেকে জানি, বল সমান ত্বরণ ইনটু ভর, পি সমান এম এফ। এটা একটু দেখে নাও, এখানে যদি পিটা যদি 0 হয়ে যায় তাহলে ডেফিনেটলি এফটাও আমার 0 হয়ে যাবে। ত্বরণ 0 হয়ে যাওয়া মানে একটা স্থির বেগে উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। সেই বেগের থেকে বেশি বেগ কিন্তু আর অ্যারাইজ করবে না এই বস্তুটার মধ্যে, কিন্তু সেই বেগের থেকে বেশি বেগ অ্যারাইজ করবে না। সেই বেগটা হচ্ছে আমার প্রান্তীয় বেগ। তাহলে প্রান্তীয় বেগ অ্যারাইজ করার কন্ডিশন কি, এটা মোট কার্যকর বল ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে নিম্নমুখী বল সমান ঊর্ধ্বমুখী বল। এটাকে এইভাবে আমরা এস্টাবলিশ করতে পারি যে মোট কার্যকর বল যদি আমি নিম্নমুখী বলি, এফ টোটাল ইজ ইকুয়ালস টু ডব্লু মাইনাস অপরের দিকে আছে এফবি প্লাস এফভি, সেটা ইকুয়ালস টু 0, বা ডব্লু মাইনাস এফবি প্লাস ইকুয়ালস টু 0। বা ডব্লু ইজ ইকুয়ালস টু এফ বি প্লাস এফ ভি। বিটাকে বাঁ দিকে নিয়ে চলে এসো, ডব্লু মাইনাস এফ বি ইজ ইকুয়ালস টু এফ ভি। এর প্রতিটা ভ্যালুকে এখানে বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। ডব্লু মানে কত, এম জি। এম মানে কি, তার যেটা আয়তন তাকে তার যেটা ঘনত্ব, এটা হচ্ছে ডি মানে হচ্ছে বস্তুর ঘনত্ব। এটা রো, রো মানে এটা কি, যে তরলটা আসছে তরলের ঘনত্ব হচ্ছে রো। তাহলে ডব্লিউ সমান এম এর বদলে বসাও ঘনত্ব, আয়তন ইন্টু ঘনত্ব, তাকে জি দিয়ে গুণ করে দাও, ভি ইন্টু ডি ইন্টু জি। আর এফভির মানটা বের করাই রয়েছে ভি ইন্টু রো ইন্টু জি, ভি ইন্টু রো ইন্টু জি ইকুয়ালস টু এফভি। এফভির মান বের করা রয়েছে। এফভি মানটা কিভাবে বের করা হয় সেটা তোমাদের জানার প্রয়োজন নেই, শুধুমাত্র মানটা মনে রাখবে, 6 পাই ইটা আর ভি। দেখো ক্যাপিটাল ভি মানে আয়তন, স্মল ভি মানে হচ্ছে তার বেগ। এখানে ডি মাইনাস রো ইন্টু ভি ইন্টু জি ইজ ইকুয়ালস টু 6 পাই ইটা আর ভি। ডি মাইনাস রো ইন্টু ভি মানে তার আয়তন, এই গোলকটার আয়তন 3 পাই আর কিউব ইন্টু জি ইকুয়ালস টু 6 পাই ইটা আর ভি। এই জায়গাতে তোমরা দেখতেই পাচ্ছ যে বাঁ দিক ডান দিকে পাই ক্যান্সেল আউট হবে। এটা যদি 2 দিয়ে কাটায় 2 3 6, 2 2 4, এখানে আর রয়েছে, এখানে একটা আর কিউ রয়েছে, দ্যাট মিনস এখানে একটা আর স্কোয়ার হয়ে যাবে।
এই জায়গা থেকে আমি সহজেই প্রান্তীয় বেগের মানটা কিন্তু বের করে দিতে পারবো। প্রান্তীয় বেগের মানটাকে আমি এই জায়গায় ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। প্রান্তীয় বেগ ভি ইকুয়াল যদি আমি লিখতে চাই, এখানে আছে রো মাইনাস ডি মাইনাস রো ইন্টু 2/3 এখানে 3টা যদি এখানে গুণ হয়ে যায় 2 আর 9 গুণিত এখানে একটা আর স্কয়ার রয়েছে, আর স্কয়ার ইন্টু জি থেকে যাবে আর এইখান থেকে চলে আসবে আমার ইটাটা এর নিচে। এই সমীকরণটা মাঝে মধ্যেই তোমাদের ক্লাস 9-এ লাগে। প্রবাহীর গতি সম্পর্কিত আরো একটা বিষয়কে এই জায়গাতে আমি আলোচনা করে দিয়ে চলে যাব। বিষয়টি যদিও সমস্ত বইয়েতেই, ক্লাস 9-এর সমস্ত বইয়েতেই সান্দ্রতার সাথে আলোচনা করে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সান্দ্রতার সাথে সরাসরি তেমন কোনো সংযোগ নেই। হ্যাঁ, অবশ্যই ইনডাইরেক্টলি একটা সম্পর্ক আছেই, কারণ এটা আদর্শ তরলের, আদর্শ প্রবাহীর ক্ষেত্রেই আলোচিত হবে। এখন এক্ষেত্রে আদর্শ তরলের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে দু চার কথা বলে রাখাটা ভালো। আদর্শ তরল হচ্ছে সেই সমস্ত তরল যেটা জেনারেলি অসংনম্য এবং অসান্দ্র, অর্থাৎ সেখানে সান্দ্রতা জনিত কোনো বল নেই। মানে তরলটাকে আমি প্রথম কথা চাপ প্রয়োগ করে তার আয়তন পরিবর্তন করতে পারবো না, খুব জোরে চাপ দিলেও সেটা ছোট হয়ে যাবে না, এবং পরস্পর যে স্তরগুলো গতিশীল থাকবে আপেক্ষিক গতিতে, সেইখানে কোনো রকম কোনো স্পর্শকীয় বল, সান্দ্রতাজনিত বল কিন্তু ক্রিয়াশীল হবে না। মানে এটা যদি আমি একটা তরল তল ধরি এবং তার উপরে যদি একটা তরল তলে থাকে, এটা যদি V1 গতিবেগে যায়, এটা যদি V2 গতিবেগে যায়, এই V1 এবং V2 মানটা কিন্তু সেম থাকবে। অর্থাৎ তাদের মধ্যে কোনো রকম কোনো আপেক্ষিক গতিবেগ থাকবে না, এদের মধ্যে কোনো সান্দ্রতাজনিত বল থাকবে না। ফলে এই যে আমি ভেলোসিটি প্রোফাইলটা বা গতিবেগ পরিলেখটা দেখতে পাচ্ছি, আগের দিন গতিবেগ পরিলেখ নিয়ে আলোচনা করেছি, আগের দিনের ক্লাসটা একটু দেখে নাও, তাহলে তোমরা এই গতিবেগ পরিলেখের ব্যাপারটা কিন্তু বুঝতে পেরে যাবে। এই যে গতিবেগ পরিলেখটা যেটা এরকম বাঁকা ভাবে থাকছে, সেটা কিন্তু বাঁকা থাকবে না, সেটা কি হয়ে যাবে, এরকম স্ট্রেট লাইন হয়ে যাবে। অর্থাৎ সেই তলটাই কিন্তু আমার একটা সমতল এসে যাবে। বেশ, শুরু করা যাক তাহলে। সেটা হচ্ছে যে বিষয়টা এখানে আলোচনা করা হবে মেনলি, সেটা হচ্ছে কোনো আদর্শ প্রবাহী যদি কোনো পাইপের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে থাকে, এটা হচ্ছে আমার একটা পাইপ, এই পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি প্রথমে বলে রাখছি, সেটা হচ্ছে আমার আলফা। তাহলে এই পাইপের ভেতর দিয়ে প্রতি একক সময়ে কত আয়তনের তরল প্রবাহিত হবে এবং তার ভর কত হবে। আয়তনটা বেরিয়ে গেলে ভরটা আমার বেরিয়ে যাবে। এখানে তরলের বেগের মানটা কিন্তু ভি। প্রথম কথা আমরা মনে করি যে এর ভিতর দিয়ে যে তরলটা বেরিয়ে যাচ্ছে, সেই তরলটা একটা দণ্ডের আকারে বেরিয়ে চলে যায়। তাহলে আমার এটা যদিও আইডিয়ালাইজ একটা ব্যাপার, কিন্তু সেটা মনে করলে আমার পুরো হিসাবটা করতে একটু সুবিধা হবে। মনে করা যাক যে মুহূর্তে তরলটা এই রকম একটা জায়গাতে প্রবাহিত হচ্ছে, আমি করলাম কি, ওপর থেকে একটা কলম নিয়ে তারপর একটা দাগ দিয়ে দিলাম। এবার তরলটা এখান থেকে এদিকে প্রবাহিত হয়ে যাচ্ছে কত গতিবেগে, না ভি গতিবেগে বেরিয়ে আসছে। আমি দেখতে চাইবো যে একক সময়ে, মানে 1 সেকেন্ড সময় বা 1 মিনিট বা 1 ঘন্টা সময়ে কি পরিমাণ তরল এই বিন্দুটাকে ক্রস করছে। যখন আমার টাইম কাউন্ট শুরু হচ্ছে, সেই মুহূর্তে সেই তরলের উপর একটা দাগ দিয়ে দিচ্ছি। যদিও তরলের উপর দাগ দেওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। মনে করো দাগটা দেওয়া যাচ্ছে, তরলটা দণ্ডের আকারে বেরিয়ে যাচ্ছে। তরলটা আস্তে আস্তে এদিক থেকে এদিকে মুভ করলো। 1 সেকেন্ড পরে আমি আমার হাতের টাইম কাউন্ট স্টপ করব এবং সেই মুহূর্তে আবার একটা দাগ দেবো। তাহলে ফার্স্ট যে দাগটা, সেটা এখান থেকে কতদূর পর্যন্ত গতিশীল সরে আসবে, না তার বেগ যদি হয় ভি, তাহলে একক সময়ে সে যে পরিমাণ সরণ করতে পারে সেই ভি দৈর্ঘ্য সরে আসবে। মানে যে ফার্স্ট দাগটা থাকবে, সেই দাগটা এইখান থেকে ডেফিনেটলি এইখানকে চলে আসবে এবং এদের মধ্যবর্তীকার দূরত্ব আমার হবে ভি। তাহলে এখান থেকে এইখান পর্যন্ত আমি যে ভি দৈর্ঘ্যের এবং এ আলফা প্রস্থচ্ছেদের যে দণ্ডটা দেখতে পাবো, তরলের দণ্ড অবশ্যই এক্ষেত্রে, সেই তরলের দণ্ডটাই আয়তন বের করে ফেলতে পারলে আমি প্রতি একক সময় আয়তন পেয়ে যাব। তার আয়তন কত হবে, প্রস্থের ক্ষেত্রফল জেনে গেছি, দৈর্ঘ্য জেনে গেছি, একটা চোঙের যে আয়তন, তার আয়তন হচ্ছে গতিবেগ গণিত প্রস্থের ক্ষেত্রফল। এটা হবে আমার প্রতি
একক সময়ে প্রবাহিত তরলের আয়তন। এটা হচ্ছে তার বেগকে প্রস্রোতের ক্ষেত্রফল দিয়ে গুণ করলে পেয়ে যাব। এরপর চলে আসি প্রতি একক সময়ে প্রবাহিত তরলের ভর সমান কত পাচ্ছি আমি? এখানে আমি অলরেডি আয়তনটা বার করে নিয়েছি। এই যে আয়তন ভি ইন্টু আলফা, তাকে যদি তরলের ঘনত্ব, এই রোটাকে কিন্তু উল্লেখ করে রাখবে, রো হচ্ছে তরলের ঘনত্ব। এই যে ভ্যালুটা আমি পাচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে আমার প্রতি একক সময়ে তরলের প্রবাহিত তরলের আয়তন। আয়তন বলছি, সরি, ভর। এই দুটো ভ্যালু কিন্তু ক্লাস 9-এ মাঝে মধ্যে লেগে থাকে প্রশ্নে উত্তর দেওয়ার জন্য। অবশ্যই এটা ওই সান্দ্রতার সাথেই পড়িয়ে যাওয়া হয়, এই অংশটুকু দেখে রাখবে। আর পরের দিন আমরা সান্দ্রতার পরবর্তী অংশ শুরু করব।